সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিওতে এবং মোস্ট ওয়েলকাম সবাইকে আমাদের হেল্প স্টুডেন্টের অফিসিয়াল চ্যানেলে। তো আজকে আমরা যেই গল্পটার সম্পর্কে জানবো সেটা হচ্ছে গিরিশ কর্নারের লেখা তুগলক, একটা অত্যন্তই গুরুত্বপূর্ণ একটা প্লে। এবং এই প্লেটা যেটা রয়েছে এটা হচ্ছে এক প্রকার একটা হিস্টোরিক্যাল প্লে, বা আমরা বলতে পারি একটা হিস্টোরিক্যাল ড্রামা এটা। এবং এটা সত্যিকারের এক প্রকার একজনের জীবনীর ওপর নির্ভর করে গড়ে উঠেছে। তোমরা ক্লাস 7-এ দেখবে, ক্লাস 7-এর বইতে তোমরা তুগলকি কাণ্ড কারখানা সম্পর্কে পড়েছিলে, অর্থাৎ তোমরা যাকে পাগলা রাজা হিসেবে জানতে, কে? আমাদের মোহাম্মদ বিন তুগলক। তো মোহাম্মদ বিন তুগলককে নিয়েই এই হচ্ছে প্লেটা তৈরি, যিনি 14th সেঞ্চুরি চলাকালীন দিল্লিকে রুল করছিলেন। এবং কর্নাড কি করছেন? কর্নাড হচ্ছে এই তুগলকের মধ্য দিয়ে উনি বর্তমান দিনের মডার্ন পলিটিক্স, লিডারশিপ, আইডিয়ালিজম এবং পাওয়ারের যে করাপশন, এই সকল বিষয়গুলোকে উনি কিন্তু ট্রিগার করতে চাচ্ছেন। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের গল্প, গিরিশ কর্নারের লেখা তুগলক। সবার আগে একদম প্রথম সিনে যাই, সিন 1, যেখানে আমরা দেখতে পাচ্ছি দ্য আইডিয়াল কিং। অর্থাৎ আমাদের এই প্লেটা শুরু হচ্ছে দিল্লি থেকে। অর্থাৎ সুলতান মোহাম্মদ বিন তুগলক, যিনি ফেমাস ছিলেন, কিসের জন্য ফেমাস ছিলেন? কারণ উনি জাস্টিস এবং ইকুয়ালিটিতে বিশ্বাস করতেন। এবং উনি অ্যানাউন্স করেছিলেন যে উনি হিন্দু এবং মুসলিম উভয়কেই উনি সমানভাবে গুরুত্ব দেবেন। এবং এইটার জন্য মানুষ খুব ওনাকে অ্যাডমায়ার করতে থাকে। এবং উনি হচ্ছে খুবই একজন এডুকেটেড পারসন। উনি ফিলোসফি, ম্যাথামেটিক্স, রিলিজিয়ান, এই অনেক কিছু বিষয় সম্পর্কে অনেক জ্ঞান রপ্ত করেছিলেন। কিন্তু অনেকেই ওনাকে আবার বিশ্বাস করতেন না। কিছু মানুষেরা বিশ্বাস করতো, আবার কিছু মানুষেরা করতো না। কিছু মানুষেরা করতো না কারণ ওনারা ভেবেছিলেন যে হয়তো ওনার যে এই যে বক্তৃতা যেগুলো উনি দিচ্ছেন সমাজের জন্য, এই বক্তৃতার মধ্যে হয়তো কোনো ভয়ানক কিছু জিনিস লুকিয়ে আছে। এই সময় আরও দুটো চরিত্র সম্পর্কে আমরা জানতে পারি তুগলকে। একজন নাম হচ্ছে আজিজ এবং আরেকজন নাম হচ্ছে আজাম। আজিজ হচ্ছে একজন, বলতে পারো হচ্ছে একজন যিনি হচ্ছে ওই অঞ্চলের একজন কমন ম্যান, আর আজাম হচ্ছে একজন ওয়াসার ম্যান, যিনি কী করতেন? যিনি হচ্ছে অ্যাকচুয়ালি ধোপার কাজ করতেন। তো উভয় কিন্তু অ্যাকচুয়ালি খুবই দরিদ্র ছিলেন, কিন্তু খুবই চালাক ছিলেন দুজনে। এবং তারা সবসময় সুলতানের নতুন নতুন নিয়মকে কাজে লাগিয়ে তারা অনেক অ্যাডভান্টেজ তারা অর্জন করেছিল। এবং এইটাই, অর্থাৎ এই দুইজন চরিত্র কিন্তু গল্পের শেষে আমরা অবশ্যই দেখতে পাবো। চলো তারপর হচ্ছে আমাদের সিন 2, অর্থাৎ জাস্টিস এবং সাসপিশন। সুলতান একটা কেসের কথা শোনে। কি কেস? যেখানে একজন হিন্দু, যার নাম হচ্ছে বিষ্ণুপ্রসাদ, সম্পর্কে একটা কেসের কথা সে জানে। এবং বিষ্ণুপ্রসাদ মুসলিম না হওয়া সত্ত্বেও তুগলক কিন্তু ওনাকে সমানভাবে গুরুত্ব দিচ্ছেন এবং এর জন্য সবাই ওনাকে প্রশংসাও করেছিলেন। যাই হোক, হঠাৎই উনি কী করলেন, আমরা জানতে পারলাম যে মোহাম্মদ বিন তুগলকের যে বলতে পারো অ্যানাদার সাইড, সেই সাইড সম্পর্কে আমরা জানতে পারছি। উনি সিক্রেটলিভাবে অর্ডার করলেন যে শেখ ইমাম উদ্দিন, একজন রিলিজিয়াস লিডার, যিনি ওনাকে অ্যাকচুয়ালি ইনি আমাদের মোহাম্মদ বিন তুগলককে ক্রিটিসাইজ করেছিলেন, এই জন্য উনি কী করলেন, ওনার এক্সিকিউশনের অর্ডার দেন, ওনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এবং অডিয়েন্সরা যখন এটা জানতে পারে তখন তুগলকের যে পাবলিক ইমেজ সেটা সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে যায়। তারপরে হচ্ছে সিন 3, দ্য শিফট অফ দ্য ক্যাপিটাল। এবং আমরা ক্লাস 7-এর বইতে পড়েছিলাম যে উনি কী করেছিলেন, উনি হচ্ছে ওনার যে রাজধানী দিল্লিতে যেটা উনি ছিলেন, অ্যাকচুয়ালি ওনার রাজধানী সেই দিল্লি পরিবর্তন করে উনি দৌলতাবাদে করেছিলেন। ঠিক আছে, এবার এইটা হচ্ছে আমাদের গল্পের একটা মোস্ট সিগনিফিক্যান্ট একটা ইভেন্ট। এবং আমাদের অ্যাকচুয়ালি তুগলকে অর্থাৎ মোহাম্মদ বিন তুগলক উনি কী করছেন, উনি হচ্ছে দৌলতাবাদে ভেবেছিলেন যে দৌলতাবাদটা যেহেতু ভারতের মাঝখানে রয়েছে, তো ইজিলি উনি গোটা ভারতকে ওখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এবং উনি যখন সিদ্ধান্ত নিলেন তখন কি হলো, তখন সকল সিটিজেনকে উনি এই নির্দেশ দিলেন যে তোমরা দিল্লি ছেড়ে দিয়ে তোমরা দৌলতাবাদে যাও। এর ফলে অসংখ্য, তখনকার দিনে না কোনো ট্রেন ছিল, না বাস ছিল, না সাইকেল ছিল, না মোটর বাইক, কিছুই ছিল না তখন। তো মানুষ কী করছো, অর্থাৎ সাধারণ মানুষেরা এবং বাচ্চারা, উইমেনরা,
রিচ পুর সবাই তারা কি করছে, হাঁটতে হাঁটতে 100 মাইলস তারা এইভাবে হাঁটতে হাঁটতে দৌলতাবাদ যেতে থাকে এবং এর ফলে অনেক মানুষ মারা যান। এরপরে হচ্ছে আমাদের সিন 4, অর্থাৎ শেখ ইমাম উদ্দিনের ডেথ সম্পর্কে আমরা এখানে দেখতে পাবো। তো সুলতান শেখ ইমাম উদ্দিনকে অ্যাকচুয়ালি সম্মান দেখানোর ভান করছিলেন এবং উনি অ্যাকচুয়ালি জিজ্ঞেস করেছিলেন যে তোমার শত্রুদেরকে বলবে, অর্থাৎ মানে যেই সকল শত্রুগুলো হচ্ছে ওনার প্রতি রেগে রয়েছে, যে কিভাবে তারা শান্তিকে স্থাপন করবে। তো শেখ তখন বিশ্বাস করে যে হয়তো আমাদের অ্যাকচুয়ালি মোহাম্মদ বিন তুগলক সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গেছে, কিন্তু না, পরিবর্তন হননি। এর ফলে কি হয়, সেই রিবেল আর্মিরা বা রিবেলরা তারা কি করে, শেখ ইমাম উদ্দিনকে মেরে ফেলেন এবং এর ফলে তুগলক কিন্তু খুবই এক প্রকার একটা বলতে পারো কানিংলিভাবে একদম কি করে, শেখ ইমাম উদ্দিনকে হত্যা করেন। তারপর হচ্ছে আমাদের সিন নাম্বার 5, কনস্পিরেসিস এগেইনস্ট দ্য সুলতান। তো এইভাবে যখন সাফারিং আস্তে আস্তে বাড়ছে, তখন বিভিন্ন নোবেল ব্যক্তিরা তারা খুব ডিসস্যাটিসফাইড হয়ে যায় এই সুলতানের প্রতি এবং তারা সুলতানকে হত্যা করার জন্য প্ল্যান করতে থাকে এবং এমনকি এরকম কনস্পিরেটরসের মধ্যে তার তুগলকের নিজস্ব স্টেপ মাদারও ছিলেন, অর্থাৎ ওনার স্টেপ মাদার খুব ভালোবাসতেন তুগলককে, কিন্তু ভয় পেতেন যে এই তুগলকের অ্যাকশন যদি পরবর্তীকালে কোনো ভয়ানক আকার ধারণ করে, এই জন্য উনি অ্যাকচুয়ালি খুব কিন্তু হত্যা করার প্ল্যান ছিল অ্যাকচুয়ালি ওনার স্টেপ মাদারের। এই কথাটা যখন সুলতান জানতে পারেন, তখন উনিও অর্ডার দিয়ে দেন তার স্টেপ মাদারের এক্সিকিউশনের জন্য। তো এটা হচ্ছে একটা টার্নিং পয়েন্ট অফ দ্য প্লে আমরা দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে আমাদের সিন 6, দ্য কাউন্টারফেইট কয়েন স্কিম, এবং এইখানে খুব গুরুত্বপূর্ণ একটা রোল অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে না খামখেয়ালিপনা। উনি কি করছেন, উনি ভাবলেন যে অ্যাকচুয়ালি সিলভারের কয়েন তো সবার কাছে নেই, ওই জন্য উনি কপার এবং ব্রাস, পিতলের এবং কয়েনের উনি চারিদিকে বললেন যে ঠিক আছে, এবার থেকে কপার এবং ব্রাসের কয়েন চারিদিকে প্রচলিত করা হবে এবং সিলভারের মতোই একই মূল্য দেওয়া হবে। এর ফলে কি হয়, অনেক মানুষ বাড়িতে কপার এবং ব্রাসের কয়েন তৈরি করা শুরু করে, যার ফলে কি হয়, ইকোনমি পুরো একদম ভেঙে যায়। এর ফলে অ্যাকচুয়ালি তুগলকের যে রাজকোষ একদম ফাঁকা হয়ে যায়। তো এটা হচ্ছে আমাদের বলতে পারো এই প্লের মধ্যে বলতে পারো ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ইভেন্টসের মধ্যে একটি। তারপর হচ্ছেন সিন 7, আজিজেস ক্লেভার ট্রিক্স। তো এইখানে দেখতে পাচ্ছি আজিজ কী করছে, সুলতানের এরকম এক প্রকার কনফিউজ বলতে পারো অ্যাডমিনিস্ট্রেশনের ফলে কি হয়, সে অনেক অ্যাডভান্টেজ নেয় এবং সে মাঝে মাঝে ব্রাহ্মণের ছদ্মবেশ ধারণ করে, মাঝে মাঝে গভর্নমেন্ট অফিসিয়াল, মাঝে মাঝে আবার হোলি ম্যানের ছদ্মবেশ ধারণ করে এবং প্রত্যেকটা ছদ্মবেশে সে নিজের স্বার্থের কথা ভেবে অর্থ উপার্জনের কথার জন্য এইভাবে বিভিন্ন ধরনের মানুষকে চিট করতে থাকে। তারপরে আমরা দেখতে পাচ্ছি সিন নাম্বার 8, তুগলকস আইসোলেশন। সময় যখন আস্তে আস্তে যাচ্ছে, তখন সুলতান বুঝতে পারে যে সে সব কিছুই হারিয়ে ফেলেছে এবং তার আর ট্রাস্টেড অ্যাডভাইজার্স বলে কেউ নেই, তার মিনিস্টার্সরাও তাকে এমনকি ভয় পায় এবং সাম্রাজ্যের বেশিরভাগ মানুষই তার প্রতি ঘেন্না করে এবং চারিদিকে তার শত্রুরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো এইভাবে উনি যখন একাকিত্বে এবং সন্দেহজনকভাবে রয়েছেন, তখন উনি ঘুমোতে পারছেন না, উনি ইনসমনিয়ার মধ্যে ভুগছিলেন। এবং লাস্ট সিন, সেটা হচ্ছে সিন নাম্বার 9, দ্য ফাইনাল আয়রনি। তো টোটাল 13খানা সিন, আমি এখানে ছোট করে তোমাদের 9টা সিনের মধ্যে এখানে অ্যাকচুয়ালি সাম আপ করছি। তো সিন নাম্বার 9, যেখানে আমরা দেখতে পাচ্ছি আজিজকে ধরা হয়েছে এবং তাকে অ্যাকচুয়ালি পানিশ দেওয়ার পরিবর্তে তুগলক কী করছে, তাকে সারপ্রাইজিংলিভাবে ক্ষমা করে দেয় এবং আজিজকে পরবর্তীকালে একটা গভর্নমেন্ট পজিশনও তাকে দেওয়া হয়। এবং লাস্টে আমরা দেখতে পাচ্ছি যে একদম আমাদের প্লে শেষে, যেখানে ফাইনাল সিন আমরা দেখতে পাচ্ছি, তুগলক কী করছে, একেবারে একাকিত্ব হয়ে যায় এবং তার সেই পারফেক্ট কিংডম বানানোর যে স্বপ্ন, সেই স্বপ্নটা একেবারেই ভেঙে যায় এবং তার ইন্টেলিজেন্স পরবর্তীকালে একটা অভিশাপে পরিণত হয় তার জীবনে। এইভাবেই তার কিংডম ভায়োলেন্স, করাপশন, পোভার্টি এবং রেভেলিয়নে ভরে যায়। এবং এই প্লের মধ্যে আমরা যে সকল থিমসগুলো দেখতে পাচ্ছি, যেমন আইডিয়ালিজম ভার্সেস রিয়ালিটি, তারপর পাওয়ার অ্যান্ড করাপশন, পলিটিক্যাল আয়রনি, তারপর রিলিজিয়ান অ্যান্ড পলিটিক্স এবং আইসোলেশন অফ লিডারশিপ, এই সকল থিমসগুলো আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এই হচ্ছে গিরিশ কর্নারের লেখা
তুগলক। তো এখান থেকে তোমাদের 10 মার্কসের জন্য যেটা কোয়েশ্চেন পড়ে সেটা হচ্ছে যে মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে পড়তে পারে, বা এটা পড়তে পারে, খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, তুগলককে কি আমরা একটা পলিটিক্যাল অ্যালিগরি বলতে পারি? অ্যালিগরি সম্পর্কে তোমরা সবাই জানো, সুগার কোটেড ক্যাপসুল বলা হয়, যার ভেতরে একটা মানে বাইরে একটা মানে। তেমনইভাবে এই পলিটিক্যাল অ্যালিগরির মধ্য দিয়ে অ্যাকচুয়ালি গিরিশ কর্নার কোন অভ্যন্তরীণ মানে উনি বোঝাতে চাচ্ছেন, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের আজকের গল্প, গিরিশ কর্নারের লেখা তুগলক। এবং এই গল্পের মধ্যে আমরা শিখতে পারি যে শুধুমাত্র যে ইন্টেলিজেন্স থাকলেই হবে না, তার সাথে তোমার মধ্যে প্র্যাকটিক্যাল উইজডম থাকা দরকার, পেশেন্স থাকা দরকার এবং কম্প্যাশন থাকাও অবশ্যই দরকার, ঠিক আছে? তো তুগলক সম্পর্কে যদি কারো কথা কোনো কোয়েশ্চেন বা কোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো।